আপনার টাইম বলে বসে আছে। ভূমিকম্প যদি হয় তাহলে এই গাছগুলো নির্গত হবে, পুশ করে কোনো ধরনের ভবন নির্মাণ করা যাবে না, আনটাচেবল, কারণ ওই ভবন ভেঙে পড়বেই। এই জায়গাটুকু পরিশীলিত করার জন্য অনেকবার সরকার উদ্যোগের প্রতিশ্রুতি দিয়েছেন কাজটা করতে। কি কারণে আমরা টাইম ব্যবস্থা করব জেনে শুনে বুঝে, এটি আমাদের চতুর্থ দাবি, জরুরি ভিত্তিতে এই বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হোক। পঞ্চম, বাংলাদেশ ফায়ার সার্ভিস বিরুদ্ধে দ্বিতীয় অংশটা আপনারা খেয়াল করেন। ফায়ার সার্ভিস ইমিডিয়েট অ্যাকশন করে, যেটা হেলারি সাহেব পরিষ্কার করে বললেন। এই ভূমিকম্পগুলো বারংবার জানান দিচ্ছে ঢাকা সহ বাংলাদেশ এবং আশেপাশের শহরগুলো প্রচন্ড বাংলা, এবং সেই বাংলার বিরুদ্ধে বিপরীতে এই ঢাকায় একটু আগে রাজধানী সাহেব আরো ব্যাখ্যা করে বললেন প্রায় 21,45,000 ভবন রয়েছে। ভবন হিসেবে বন্ধ করা হয়, মনে রাখবেন এর মধ্যে দোতলা থেকে উচ্চ ভবন রয়েছে। উচ্চ ভবনের সংখ্যা মাত্র 8%, এবং 4 থেকে 5 তলা হলো 9.78%, আর বাদ বাকি আন্ডার ডেভেলপ আছে প্রায় 68%। তারপরে ভয়ঙ্কর ভয় পাওয়ার যেমন কারণ আছে, পরিবর্তন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে, কিন্তু প্রবলেম হচ্ছে সরকার এই গ্যাপে এখনো কেন রিস্ক সেনসিটিভ ল্যান্ড ইউজ প্ল্যান অন্তর্ভুক্ত করলো না। মানে হলো এই, আপনারা শুনেছেন, আবার আপনাদের মনে করিয়ে দিই, 13% জায়গায় ঢাকায় কোন ধরনের ভবন নির্মাণ করা যাবে না, আনটাচেবল, কারণ ওই ভবন ভেঙে পড়বেই। কিন্তু আমরা শত ভবন বানাচ্ছি। তাহলে রাজুকের দ্বারা, রাজুকের নেতৃত্বে এই প্রকল্প করার পরেও সেটার অন্তর্ভুক্ত হলো না কেন? কোন কারণে, কার ইশারায়? দ্বিতীয়ত, এবং মনে রাখবেন এই জায়গাগুলো বড় বড় অলিগার্কিক ল্যান্ড ডেভেলপারদের অধীনে, এবং তারা বিক্রির মধ্যে দিয়ে হাজার হাজার কোটি টাকা দিয়ে রাজনীতিবিদদের এখন সব সরকার বিক্রি দিচ্ছে। তাহলে এই ভবনগুলো বানানোর পর রাজুক বলবে প্ল্যান পাস করা হয় নাই, কতবার করেছে, পড়ে গেল আমি জানি না, অবশ্যই সে জানে, এই দায় তাকে নিতে হবে। দ্বিতীয়ত, আপনারা দেখেন প্রায় 26% মধ্যে ডেভেলপমেন্ট লিমিটেড হবে, তাহলে ওইসব জায়গায় উঁচু ভবন করা উচিত হবে না। তাহলে এটার কম্পেনসেশন হিসেবে বাদ বাকি জায়গায় উঁচু ভবন করো। তার মানে পরিকল্পনাটা ত্রিমাত্রিক ভাবে অন্য ধারা হওয়ার কথা ছিল, আর ওনারা একবারে সব জায়গায় আপনার কমায় দাও, মানুষ কমাতে হবে, এই ভুলগুলাইয়া রিস্ক সেনসিটিভ প্ল্যানিংকে গ্রাহ্যতার মধ্যে নেয় না। আমরা আজকে এখানে স্পষ্ট দাবি করছি, প্রথম রিস্ক সেনসিটিভ প্ল্যানিং সারা বাংলাদেশের জন্য করে আমরা অবশ্যই অভিঘাত মুক্ত নগরায়ন নিশ্চিত করব। 1, 2, সারা বাংলাদেশের জন্য অনেক ক্ষেত্রে 2010-এ সকল প্রকৌশলীরা মিলে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড তৈরি করে। সেই ন্যাশনাল বিল্ডিং কোড বাস্তবায়নের জন্য বাংলাদেশ রেগুলেটরি বিল্ডিং রেগুলেটরি অথরিটি তৈরি করার কথা ছিল, DRA। আদ্যবধি এই DRA তৈরি করা হবে, আর এই তৈরি না করার কারণে সারা বাংলাদেশে যার যা কিছু সময় ভবন তৈরি করছে। আমাদের একটু বোঝার জন্য বলছি, এই ন্যাশনাল বিল্ডিং কোডের কমপ্লায়েন্স আমাদের গার্মেন্ট সেক্টর, আমাদের টেক্সটাইল সেক্টরে ছিল না বলে রানার পর বিরাট কর্মযজ্ঞের মধ্যে দিয়ে আমরা মাত্র 4 থেকে 4.5 বছরে ঘুরে দিচ্ছি। আমাদের ওই সেক্টরটা অন্তত, এই সেক্টরে প্রতি মাসে একটা অ্যাক্সিডেন্ট হতো, কিছু শ্রমিক মারা যেত। আমরা 4.5 বছরে ঘুরে বাংলাদেশ এখন অনেক ইকো গোল্ড প্লাটিনাম প্রাপ্ত গ্রিন বিল্ডিং এর ইন্ডাস্ট্রি দেশ। তার মানে আমরা ঘুরে যেতে পারি। 4.5 বছর যদি একটা সেক্টর ঘুরে যায়, এই শহরও এবং অন্যান্য শহরগুলো আগামী 4 থেকে 5 বছর ঘুরে যেতে পারে। তার উদাহরণ আমরাই দেখেছি। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। তাহলে হচ্ছে না কেন? কারণ এই বিয়ার প্রতিষ্ঠা করার জন্য সরকার সিরিয়াস না, এবং সকলে মিলে আমরা যতই চিন্তা করছি এই জায়গায় সরকার হাত দিতে চায় না, রাজনৈতিক কারণে। এবার তৃতীয় জায়গায় গত 15 বছর পেশাজীবী প্রতিষ্ঠানগুলো, ইনস্টো আর্কিটেক্ট, ইনস্টো প্ল্যানার, ইনস্টো ইঞ্জিনিয়ার, আমরা সবাই মিলে রাজুকে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাবা
বাংলাদেশ এনভায়রনমেন্ট নেটওয়ার্ক, নবজাত শিক্ষক সবাই মিলে বিনা পয়সা কেটে কেটে আমরা কিন্তু এই পলিসিটা তৈরি করেছিলাম রাজুকের সাথে। সমস্ত ভবন সেই জোনে আনে, অর্থাৎ আমি আপনি যখন যে ভবন বুঝবো, আমি সিঙ্গল টাইম থেকে বুঝবো সরকার এই ভবনকে সেই ডিক্লেয়ার করেছে। আমার তো জানার কথা না অনুমতি দিয়ে অনুমোদিত বানিয়েছে কিনা, আমার তো জানার কথা না এটা কমপ্লায়েন্ট কিনা। এবং সে কারণে আমরা বলেছি ফি বছর নবায়নযোগ্য কমপ্লায়েন্স সার্টিফিকেশন প্রকাশ্য জায়গায় লাগানো জরুরি ব্যবস্থা করতে হবে। এবং এই কারণে এই পলিসিগুলো ইতিমধ্যে গত সরকারের শেষ সময় অনেক কষ্ট করে তৈরি করা হয়েছে, এখন পর্যন্ত তার একটিও বাস্তবায়ন হয় নাই। উদ্দেশ্যটা কি? সমস্ত ভবন যেটা আপনারা আমার এই আড়ি থেকে তারা সুপারিশ করেছে, প্রত্যেকটা ভবন এখন নিশ্চিত করে তার ফায়ার ভালনারেবিলিটি, তার ভূমিকম্প ভালনারেবিলিটি এবং সেটা রেক্টিফিকেশন বা পুনর্দৃঢ়করণ বা এটাকে ঠিক করার সময় দেয়, বিনিয়োগ করেন এবং ঢাকাবাসী সহ সমস্ত নগরবাসীকে, সমস্ত শহরের নগরবাসীকে সেই নিরাপদ নাগরিক বাসস্থান এই কাজটি আমাদের দ্বিতীয় দাবি জরুরি ভিত্তিতে, তৃতীয় দাবি জরুরি ভিত্তিতে করা হবে। এবং বিআরএ প্রতিষ্ঠা করার পাশাপাশি রাজু আরবান রেজিলিয়েন্সের জন্য এই উসরি আরবান সেফটি রেজিলিয়েন্স ইনস্টিটিউট জরুরি ভিত্তিতে প্রতিষ্ঠা করে সারা বাংলাদেশে এই কর্মকাণ্ড শুরু করলেই কেন এটা করা সম্ভব। এবং সে কারণে এই তৃতীয় দাবিটি আমরা আমাদের পক্ষ থেকে আজকে সুস্পষ্টভাবে করছি। তৃতীয়ত, আপনারা সবাই মনে রাখবেন ভালনারেবিলিটি শুধুমাত্র ভবন ভেঙে পড়বে তা নয়, এই নগরী জুড়ে অসংখ্য গ্যাসের নেটওয়ার্ক হয়েছে, তাদেরকে নিজেই জানে না কোথায়। আমরা অনেকবার তাদেরকে এই নেটওয়ার্ক আমাদের জায়গায় অন্তর্ভুক্ত করার কথা বলছি, তারা বলতে পারছে না। এবং এটা থাকার অসুবিধাটা হচ্ছে এই নারায়ণগঞ্জ অনেক জায়গায় এই ঘটনা ঘটেছে, ডেট যেটা হয়ে আছে তার মধ্যে গ্যাস ঢুকে আছে। এবং যখন বিভিন্ন কারণে মাটি করে বিভিন্ন কনস্ট্রাকশন ডেভেলপমেন্ট ভেঙে কাজ করে, তখন মসজিদ সহ বিভিন্ন জায়গায় আগুনে চলছে। এবং এই ভালনারেবিলিটি থাকে, ভূমিকম্প যদি হয় তাহলে এই গ্যাসগুলো নির্গত হবে পুশ করে, আর সেই সঙ্গে আমাদের সমস্ত তার কিন্তু উপরে মাটির নিচে নয়, সেগুলোর ট্রান্সফরমার করে জ্বলবে